শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোম্মান। দর্শক শুভ সকাল এবং আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। লাবণ্য তোমাকে রোম্মান, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, তুমিও নিশ্চয়ই ভালো আছো, কারণ আমাকে দেখে তোমার ভালো লাগে সব। এটা সত্যি, এবং আজকে একটু আসলেই বেশি ভালো আছি। বাহ, আমিও খুব ভালো আছি। কারণ হচ্ছে কি, আজকে এমন একজন অতিথি এসেছেন আমাদের এখানে। তো যারা আসেন প্রত্যেকে সফল মানুষ, আমরা সফলতার গল্পগুলো শুনি। তবে আজকে তিনি একজন তারকা এবং পর্দার পেছনের তারকা, কারণ তাকে অনেকেই চেনেন কিন্তু তার জীবন সম্পর্কে হয়তো খুব একটা জানা হয়নি। চলো জানিয়ে দিই দর্শকদের মাঝে কে আছেন আমাদের সাথে। চলো দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন কর্পোরেট ব্যক্তিত্ব মাহতাব উদ্দিন আহমেদ। চলুন শুরুতে থেকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? চমৎকার। আর আপনাকে এখানে আসার পর আরো ভালো লাগছে। আমাদের খুব ভালো লাগছে, কারণ আপনি একজন তারকা, যেটা বলছিলাম যে পর্দার নেপথ্যে আপনি তো বিভিন্ন কি বলবো এলিস্টার কোম্পানিতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং এখনো কাজ করে যাচ্ছেন। তো কিন্তু হয় না যে আমরা যাদের সাথে কাজ করি তাদের সাথে চলি ফিরি কথা বলি, কিন্তু তাদের জীবনের অনেক গল্প হয়তো জানা হয় না। আজকে সেই গল্পগুলো জানবো। আমি কিন্তু দুই তারকার সামনে বসে আছি। আমরা একদম ছোটবেলা থেকে স্যার শুরু করতে চাই। আপনার ছোটবেলার কোথায় বেড়ে উঠেছেন, সেই সময়ের অনেক স্মৃতি রয়েছে নিশ্চয়ই, সেই গল্পগুলো একটু শুনবো। ছোটকালটা তো সবসময় সবারই চমৎকার থাকে। আমরা একটা কথা বলি না, ওল্ড ইজ গোল্ড। আমার ছোটকালটা শুরু হয় যখন কিছুটা মেমোরি আছে। আমার বাবা বাংলাদেশ থেকে পোস্টিং হয়ে চলে গেছে। আমার জন্ম হয় ঢাকায়, বাট পোস্টিং হয়ে চলে গেছিল করাচিতে। আচ্ছা। তখন বলে একটা এডিবি, এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা পরে বাংলাদেশে কৃষি ব্যাংক হয়। হি গট পোস্টেড দেয়ার। ওখানে পোস্টেড হওয়ার পর তখন আমি তো খুবই ছোট, 1-2 বছর ছিলাম, বয়স ছিল। তো কিছু কিছু মেমোরি আছে, যেরকম বাবা আমাদেরকে নিয়ে, তার একটা গাড়ি ছিল, করোনা গাড়ি, গ্রিন কালারের, ওইটুকু মনে আছে। তারপর প্রায় আমাদেরকে বিচে নিয়ে যেত, করাচিতে বিচের সাথে। সো ওইসব মেমোরিগুলো আছে, সুইট মেমোরি। বাবা মার সাথে, মা স্কুল টিচার ছিল, ওই স্কুলের কথা মনে আছে। তারপর তো যুদ্ধের সময় আমরা চলে আসি, বাট আনফর্চুনেটলি আমার বাবা ওখানে স্টাক হয়ে যায়। সো পরে উনি পালিয়ে আসে 1973-তে, বাট ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম। মানে আমরা একদম ছোট ছিলাম। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, যেহেতু 71-এ যখন আমাদের 70-71 যুদ্ধ হচ্ছে, তখন কিন্তু আই ওয়াজ সাপোজ টু গেট ইনটু স্কুল, কিন্তু যুদ্ধের সময় স্কুলে কোথায় বন্ধ। কিন্তু আমার তখনকার সময় কিন্তু কিন্ডার গার্ডেন এইসবও ছিল না। তারপরে যে আমরা বেবি ক্লাস বলতাম, 1-2 এগুলো হয় না। আমি কিন্তু ডাইরেক্টলি গিয়ে ঢুকেছিলাম 3-তে। আচ্ছা। সো আমার কাছে মনে হয় দ্যাট ওয়াজ কোয়াইট ড্যামেজিং ইন এ সেন্স। স্কুল 0 থেকে 3-তে জাম্প করলে যেটা হয়, স্টুডেন্ট হিসাবে আই ওয়াজ এ ভেরি অ্যাভারেজ স্টুডেন্ট, বাট আমার মনে হয় ওটা একটা প্রেশার ক্রিয়েট করেছিল যে I don't think I could cope up with that gap. Even আমি এসএসসি পরীক্ষা যখন দিয়েছি, এসএসসি পরীক্ষা। সো এটা একটা পার্ট, ট্রানজিশন ফ্রম করাচি টু বাংলাদেশ। তারপর তো যুদ্ধের অনেক কথা মনে আছে আমাদের। আমার নানা ছিল ওয়াকফের কমিশনার ওই সময়, অ্যান্ড হি ওয়াজ এ ফেমাস লয়ার, একজন এমএলও ছিলেন অনেক আগে কিশোরগঞ্জ থেকে। সো হি ওয়াজ কোয়াইট এ পপুলার গাই। আমাদের ওল্ড টাউনে যে জায়গাটা ছিল, এটার নাম হচ্ছে কাইটুলি বলে, আবার আরেকটার নাম হচ্ছে বিকে গাঙ্গুলি লেন। আচ্ছা। এটা একটা খুব নাম করা এলাকা। ওখানে জহির রায়নের মতো লোক থাকতেন, মধু সাহেব, পাশেই আগামো ছিলেন, মোস্তাক সাহেবের থাকতেন। সো এটা ওয়াজ কোয়াইট একটা পপুলার একটা প্লেস আর কি। আমাদের যে বাসাটা ছিল, ইটস কোয়াইট এ বিগ হাউস, প্রায় 1.5 বিঘার মতো। অ্যান্ড ওই বাসাটাতে বড় মাঠ ছিল। সো যুদ্ধের যে সিনটা আমার মনে আছে, ওই যুদ্ধের সময় ওখানে মাটি খোঁড়া হলো। ওই যে যদি গোলাগুলি হয়, কিছু হয়, তা উই কুড হাইড বিহাইন্ড দোজ বাঙ্কার। সো ওই বাঙ্কারের কথা মনে আছে, যে ছোট হিসেবে তো আমরা তো বাঙ্কার নিয়ে অনেক খেলাধুলা করছি ওই সময়। ওইটা একটা মনে আছে। একটা সিন মনে আছে যে যখনই যুদ্ধগুলো একটু ইন্টেন্সিফাই হতো, ঢাকা শহরে বোম্বিং হতো, আশেপাশে যত লোক ছিল সব আমাদের বাসায় চলে আসতো। নানা কোরআন শিব পড়তো, ওনারা শুনতো। আরেকটা সিন ছিল, আমাদের বাসায় যেহেতু টিভি ছিল, অফকোর্স ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, অনেক লোক আশেপাশে চলে আসতো। আর ওখানে কিন্তু লাইট অফ হয়ে যেত, যখনই কোনো সাইরেন হতো সাথে সাথে লাইট অফ হয়ে যেত। সো ওই সিনগুলো আমার মনে আছে, ভয়ঙ্কর সিন।
ছোট ছিলাম যদিও, বাট আই থিঙ্ক ইট ওয়াজ মোর ফান ফর আস দেন উই ওয়ার স্কেয়ার্ড অফ ইট। আর পরিবারে কে কে ছিলেন স্যার? তখন আসলে এটা আমাদের জয়েন্ট ফ্যামিলির মতো ছিল। আমরা তখন আমার নানা, আমার আম্মা ছিলেন, আমার মামারা ছিলেন, আমার 4 মামা ছিলেন, আর এক খালা ছিলেন। সো ওখানে আমরা অনেকেই মানে কাইন্ড অফ জয়েন্ট ফ্যামিলি হিসেবে আমরা থাকতাম। সো ইট ওয়াজ ভেরি ফান টাইম। ওখানে কিন্তু ইন্টারেস্টিং ওই সময় আপনার হয়তো শুনে থাকবেন যে জসিম নায়ক, উনি কিন্তু আমাদের ওখানে ভাড়া থাকতেন আর কি, ওনার বাবা। হ্যাঁ, খালুজান মনে আছে, মানে হি ওয়াজ জসিম ভাই ওয়াজ অলসো ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার ইভেন দোজ ডেজ। আচ্ছা, কি রকম ক্যারেক্টার আমরা একটু শুনতে চাই, তবে তার আগে আপনার সম্পর্কে আমরা কিছু তথ্য জেনেছি, সেগুলো একটু জানিয়ে আসি, তারপর দর্শক আজ আমাদের অতিথি হয়ে এসেছেন মাহতাব উদ্দিন আহমেদ, যিনি বাংলাদেশের একজন বিখ্যাত কর্পোরেট নেতা এবং ব্যবসায়ের উন্নয়ন বিশেষজ্ঞ, যিনি টেলিযোগাযোগ এবং এফএমসিজি খাতে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি রবি আজিয়াটা লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে দেশের টেলিকম খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি কৌশলগত রূপান্তর, ব্যবসা সম্প্রসারণ এবং গ্রাহক সেবা উন্নয়নের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছায়। কর্মজীবনে তিনি ইউনিলিভার-সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ আর্থিক এবং ব্যবস্থাপনা পদে কাজ করে দক্ষতার পরিচয় দিয়েছেন। বর্তমানে তিনি বিল্ড নেশন লিমিটেড এবং BuildCon কনসালটেন্সি লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং পার্টনার হিসেবে ব্যবসায়িক পরামর্শ এবং উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি তিনি ভেঞ্চুরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং WeLink ভেঞ্চার্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন জাতীয় এবং কর্পোরেট প্রতিষ্ঠানে বোর্ড সদস্য, উপদেষ্টা এবং বিনিয়োগ কমিটির সদস্য হিসেবে যুক্ত থেকে তিনি নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন। চলুন তার কাছে আবার ফিরে। অনেক অর্জন, অনেক কথা বলা লাগবে আপনার সাথে, কারণ আপনার জীবনের অনেক অধ্যায়। তবে নায়ক জসিমের প্রসঙ্গে বলছিলেন আর কি, খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। ইন্টারেস্টিং ক্যারেক্টার আমাকে যেরকম খাপাতো সব সময়, আমাকে বলতো ফ্যান্টোমাস। হ্যাঁ, আমি প্রথমে কিন্তু ফ্যান্টোমাস বলছিলাম। ফ্যান্টোমাস বলে একটা গানের মতো মুখ দিয়ে আওয়াজ করতো আর কি। ভেরি ইন্টারেস্টিং, একদম ভেরি নাইস পার্সন। যারা ওনাকে কাছে থেকে না দেখছে বুঝবে না, অসম্ভব ভালো একটা মানুষ ছিলেন এবং ফান লাভিং একটা লোক ছিলেন। সো আমাকে নিয়ে করতো। পরে আমি জানতে পারলাম ফ্যান্টোমাস ক্যারেক্টারটা হচ্ছে একজন আফ্রিকান লিডার who married had 100 wives or 75 wives. So anyway, that was the kind of person he was. Very nice family. ওনার বাবা মা, আমি আমার জীবনে প্রথম ডেট দেখেছিলাম ওনার মা যখন মারা যায়, মানে ছোটকালে দেখা। সো এনিওয়ে, আই থিঙ্ক দ্য বেস্ট পার্ট অফ দ্য ওল্ড টাউনের বাসাটা ছিল যেহেতু বড় একটা মাঠ ছিল সামনে। ইট ওয়াজ লাইক এ প্লে গ্রাউন্ড, মানে এই এলাকার মানে আশেপাশের জায়গা থেকে লোকজন এখানে খেলতে আসতো। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, আমরা চেস খেলতাম, মানে হোয়াট নট, মানে ইট ওয়াজ এ ট্রুলি এ মানে মিনি স্টেডিয়াম। আই থিঙ্ক দ্যাট মেড আওয়ার চাইল্ডহুড ভেরি মেমোরেবল। এবং আমাদের বাইরে যেতে হতো না। তারপরে মাঝে মধ্যে গিয়ে হেঁটে হেঁটে নিমতলি পার করে ইউনিভার্সিটি মাঠে ফুটবল খেলতে চলে যেতাম। সন্ধ্যার পর দেরি হলে, যেটা আমাদের সবারই ক্ষেত্রে প্রযোজ্য, তখন সময় কিন্তু মাগরিবে পরে বাসায় আসা মানে মানে টিকিট কেটে ফেলার মতো অবস্থা। সো ওইসব দিয়ে গিয়েছি। বাট আরেকটা জিনিস ছিল, আমার মা, শি ওয়াজ স্কুল টিচার, টিএনটি স্কুলে হেড মিস্ট্রেস ছিলেন, শেষের দিকে আগে মিরপুর স্কুলে পড়াতেন। ওনার যে এনার্জি ছিল, মানে সকালে উঠে আমাদের জন্য ব্রেকফাস্ট সবকিছু করে যেত, তারপর স্কুলে চলে যেত, এসে আমার মনে আছে আমাদেরকে সুইমিং স্টেডিয়ামে নিয়ে যেত সুইমিং শেখানোর জন্য। ইভেন এই মোটা ছোট ছেলেকেও সে জিমনাস্টিক শেখানোর জন্য ওখানেও নিয়ে যেত। সো শি ইউজড টু টেক লট অফ ট্রাভেল এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলোর জন্য। উনি এখন নাই, বাট উনি কিন্তু এই ধরনের ট্রাভেল আমাদের ভাই বোনদের জন্য। আমরা 5 ভাই বোন। আমি ভাইদের মধ্যে বড়, আমার 2 বড় বোন আছে। একজন হচ্ছে ফারিয়া জেবা, উনি প্রফেশনাল আর্টিস্ট, স্কলাস্টিকে পড়াতেন, এখন রিটায়ার করেছেন। তারপর নেক্সট বোন, সে টিচিং এ ছিলেন, এখন আমাদের একটা ব্যবসা আছে ব্রোকারেজ হাউস, স্টক মার্কেটে, ওখানে উনি কাজ করেন। ইনফ্যাক্ট আমার 2 ভাই, আরো একজন হচ্ছে বুয়েট থেকে গ্রাজুয়েট করা, সে আমাদের ফ্যামিলি ব্যবসা রান করে, এবং আরেকজন ভাই আছে,
সে ইউএস থেকে লেখাপড়া করছে জর্জটাউন ইউনিভার্সিটি থেকে। বাহ। মানে ও সবাই এখন ব্যবসাতে মানে সবাই লেখাপড়া সবার করলে জায়গায় হয়, সফল। সবাই সবার জায়গায় সফল। বাট ওই যে আমি চাইল্ডহুডে যদি ওই জায়গার কথা বলি, সো খেলাধুলাই ছিল আমার লাইফ। আচ্ছা, আর লেখাপড়া আই নেভার এনজয়, টু বি ভেরি অনেস্ট। আই ওয়াজ নট কোনোভাবে পাশ করে যেতাম, মানে পাশ করা বলে না সবকিছুতে 33-40-এর মধ্যে থাকতো, 33-এর নিচেও পেতাম না, 33-40-এর মধ্যে থাকতো। একটা সাবজেক্টটা সবসময় ভালো থাকতো, সেটা হচ্ছে ম্যাথমেটিক্সে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সো ওইভাবে কোনোভাবে এসএসসি পর্যন্ত আসলাম। এসএসসি তে নাকি অতটা ভালো রেজাল্ট হয়নি এবং সেটি আপনার ভেতরে লেখাপড়া না করলে ভালো রেজাল্ট করতে থেকে হবে। So, ভালো রেজাল্ট করতে গেলে লেখাপড়া করতে হবে। Because, মানে পুরোপুরি আমার চাইল্ডহুডটা ছিল খেলা 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 আর বাংলা মুভি ক্লাস ফাঁকি দিয়ে বাংলা মুভি খুলতে দেখতে যেতাম। কি ধরনের সিনেমা দেখা হতো? রাতেক সাবানা সিনেমা দেখা হতো বেশি। সো ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যেতাম, ক্লাস ফাঁকি দিয়ে খেলা দেখতে যেতাম। সঙ্গী হতো কে সিনেমা দেখার সময়? ফ্রেন্ডরাই শুনে নাকি? চুরি করে যখন কাজ করবেন কোনো সঙ্গী রাখতে হয় না। আচ্ছা, আমি মানে আবার আপনি এখানে একাই যেতেন? আমি একা যেতাম, এইসব জায়গায় কোনো সাক্ষী আমি রাখতাম না। আচ্ছা, সো মানে ইন এ সেন্স আই ওয়াজ এ বিট অফ লোনার। মানে আমি যদিও এত মানে সাধারণত যারা খেলাধুলা করে তারা একটা টিমে করে, আমি বিং এ ভেরি ইন্ট্রোভার্ট পারসন। এখন আমাকে কেউ ইন্ট্রোভার্ট বলে না, বাট অ্যাকচুয়ালি আমি খুব ইন্ট্রোভার্ট একটা মানুষ তখনও ছিলাম, তখন তো আরো স্পষ্ট ছিল। সো ওই টিম নিয়ে কাজ করাটা ওই সময় আমার কম হতো। খেলাধুলার সময় সব ঠিক আছে, বাট এইসব কাজ করার সময় একা একাই করা হতো। সো ওইটা একটা লাইফস্টাইল ছিল। আচ্ছা, বাট হোয়াট চেঞ্জ মাই লাইফ, যখন আমি এসএসসি পরীক্ষা হয়, অ্যাজ ইউ রাইটলি সেড, কমার্সে আমি ঢুকলাম। কমার্সে ঢুকে বাবা চাচ্ছিল সায়েন্সে পড়ি, কিন্তু আমার সায়েন্সে পড়তে গেলে সায়েন্স সাবজেক্টে তখন মিনিমাম 40% মার্ক পেতে হবে, 40 পেতে হবে। আমি পেয়েছিলাম 39.25। আচ্ছা, একটু পুশ করলে হয়তো বা আমি টিচারকে কনভিন্স করতে পারতাম, পরে আমি শুধু শুধু জোর করে দরকার কি, অ্যান্ড আই মুভড ইনটু কমার্স। আচ্ছা, কমার্সে কোনো রকমের টায়ারটা সেকেন্ড ডিভিশন পেয়ে পাশ করি। কেউ আমার থেকে যে ভালো রেজাল্ট করবে সেটা কিন্তু কেউ এক্সপেক্ট করে না। আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ মাই টার্নিং পয়েন্ট। সন্ধ্যার সময় বাসায় আসলাম, সাধারণত রেজাল্ট তো চলে আসে থার্সডেতে, 10টা-11টার দিকে চলে আসে। আমি তো অ্যাজ ইউজুয়াল ঘোরাফেরা করতেছি, রেজাল্ট আছে ফাইন, এর চেয়ে বেশি তো আমি কিছু এক্সপেক্ট করি নাই। সন্ধ্যার সময় যখন বাবা ব্যাংক থেকে ফিরছে, মাই ফাদার ওয়াজ এ ব্যাংকার, আচ্ছা। তখন হচ্ছে কৃষি ব্যাংকের যে জেনারেল ম্যানেজার ছিলেন। আসার পরে দেখলাম মন খুব খারাপ, আম্মাও মন খারাপ, নিজেরা কথা বলতেছে। ওই রুমে আমরা টিভি দেখতাম একসাথে। তখন এক আব্বা বলছে যে ওনার যে পিয়ন ছিল, এখন মনে আছে, সিরাজ ভাই, ওনার ছেলে ডিস্টিংশন সহ পাশ করছে। আচ্ছা, তখন আম্মা বলতেছে আমারও যে অফিসের যে স্কুলের যে পিয়ন, তার মেয়ে ডিস্টিংশন সহ পাশ করছে। তখন আমার মামারও আবার খবর পাঠালো তার শালাও ডিস্টিংশন সহ পাশ করছে। মানে যত আত্মীয় স্বজন আছে সবারই ওই বছর পরীক্ষা দেওয়ার দরকার ছিল, আর প্রত্যেকেই স্টার এবং ডিস্টিংশনের নিচে কেউ কিছু পায় নাই। সো আই ওয়াজ লিসেনিং টু দ্যার কনভারসেশন। যেটা হলো, তারা আমাকে কিছু বলছে না যে তুমি কেন এত খারাপ রেজাল্ট করলো, কারণ ওরা তো এক্সপেক্টও করেনি। যেটা আমাকে হিট করলো যে আমার জন্য তাদের মাথাটাকে আমি নিচু করে দিচ্ছি, ওই জিনিসটা আমার ভিতরে খুব হার্ট করলো। তারপর ফরচুনেটলি আমি বলবো আমি নটরডেম কলেজে চান্স পেয়ে যাই। এই রেজাল্ট নিয়ে চান্স পাওয়াটা খুব ইজি ছিল না, বাট আই থিঙ্ক দ্যাট ওয়াজ এ টার্নিং পয়েন্ট। ওই সময় যখন এটা হলো তখন আমার মনে হলো যে আই শুড টেক স্টাডি সিরিয়াসলি, অ্যান্ড দ্যাটস হাউ আমি নটরডেম কলেজ। এসএসসি দিলেন কোন স্কুল থেকে? আহমেদ বাউনি একাডেমি, এটা আর্মেটুলাতে স্কুল ছিল, ওখান থেকে পরীক্ষা দিয়ে আমি পাশ করি। আমি কিন্তু ক্লাস 8-এ থাকতে আমি সেকেন্ড ডিভিশন ক্রিকেটে খেলা শুরু করি। মানে আমি আই ওয়াজ ভেরি সিরিয়াস ইন ক্রিকেট, ফুটবলের তুলনায়। পাওনার লিগে খেলেছি, বাট খেলাই ছিল সবকিছু। যখনই আমি কলেজে ঢুকলাম, পড়ালেখা সিরিয়াস হওয়া শুরু করলাম, তখন শুধু আম্মা জানতো যে আমি সিরিয়াস, আর কেউ কিন্তু বাসার জানতো না যে আমি সিরিয়াস। বাট একটাই প্রমোশন হয় যখন ইয়েতে যাই নটরডেম কলেজে, বাংলা সিনেমা দেখাচ্ছে, আমার প্রমোশনটা হয় ইংরেজি সিনেমা দেখা, ওই মধুমতি সিনেমার সামনে, অফিসের সামনে। সো ওই জিনিসটা হতো। আর নটরডেম কলেজ ওয়াজ এ ওয়ান্ডারফুল কলেজ, সুন্দর মাঠ, আমরাও খেলাধুলা চালিয়ে যাচ্ছিলাম। সো ওইখানে আর আমার লুক ব্যাক করতে হয় না। আই স্টুড কমার্সে,
আচ্ছা তখন ফার্স্ট ডিভিশন পাওয়া ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, জি, অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো মার্ক পেয়ে পাস করি। বাহ, So এইচএসসি কত সালে? 84-এ, 82-তে এসএসসি, 84-এ। তখন তো ফাদার পিসো তো বোধহয় আপনাদের প্রিন্সিপাল ছিল। হ্যাঁ, ফাদার পিসতে ছিল, বাহ। আর জ্যোতি স্যার ছিল আমাদের ডিসিপ্লিন, খুব ফেমাস লোক আর কি। তখন তো মানে তখন কেন এখনো আছে অনেকগুলো ক্লাব, সবসময় নটরডেম ক্লাবে ছিল। আপনি কোন কোন ক্লাবের সাথে যুক্ত ছিলেন? আমি আসলে না, আমি কোনো ক্লাবের সাথে জড়িত ছিলাম না। স্যার কি তখন তাহলে একদম পুরো দমে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন? পুরো না, আমি খেলাধুলা করছিলাম, ইংরেজি মুভিও দেখছিলাম, যেটা পছন্দের কাজ হ্যাঁ ছিল। পছন্দ গেছে, আবার লেখাপড়াও করছিলাম। আচ্ছা, মানে লেখাপড়া আই ওয়াজ ভেরি ভেরি সিরিয়াস। আচ্ছা। মানে আমার কিন্তু প্রতি কোয়ার্টারলি পরীক্ষা হতো, প্রত্যেকটাতে মোটামুটি ভালো করছিলাম, Okay. দ্যাট হেল্পড আস। তারপরে ফার্স্ট ডিভিশনে আপনি ভালো ফার্স্ট ডিভিশন নিয়ে পাশ করলাম। তখন মা এবং পরিবারের অন্যদের প্রতিক্রিয়া কি ছিল? হ্যাঁ, অফকোর্স মেজরিটি ডিড নট এক্সপেক্ট ইট, টু বি ভেরি অনেস্ট। মানে ওয়াও, এটা কি ওর পক্ষে সম্ভব কিনা। অ্যান্ড আনফর্চুনেটলি ওই জায়গায় এটা আল্লাহর খেলা কিনা আই ডোন্ট নো। অন্যান্য যারা ছিল আমার সাথে আত্মীয় স্বজন, তারা আবার যত ভালো করার কথা তত করেনি। করেনি। এটা কিন্তু একটা সিনেমা, বাংলা সিনেমা। এটা আসলে আমি লুক ব্যাক করি, আমি যেখান থেকে শুরু করেছি ক্লাস 3, বাজে রেজাল্ট ইন এসএসসি, তারপর এইচএসসি তে রিকভার করা, ইভেন ইউনিভার্সিটি লাইফে আমার কোনো কিছু সহজে আসে না। মানে আই হ্যাভ টু আর্ন ইট টাইপের মনে হয়। ইউনিভার্সিটি থেকে কিন্তু সবাই, আমার যখন থার্ড সেমিস্টার শেষ, 33 জন ফার্স্ট ডিভিশন পাচ্ছে কন্টিনিউ। আমার 5-6 মাস সবসময় শর্ট থাকে, যে আমার সাথে লেখাপড়া করে সে পাচ্ছে ফার্স্ট ডিভিশন, আমি পাচ্ছি না। ওকে, বাট এগেন যেটা হয়, মানে আমার মনে এটা একটা লার্নিংও, লেগে থাকতে হয়। লেগে থাকলে যেটা ফোর্থ সেমিস্টারে গিয়ে আই বিকাম ফার্স্ট ক্লাস সেকেন্ড। এটা বাহ। কিন্তু একটা ইন্টারেস্টিং গল্প, এবং ঢাকা ভার্সিটিতে আপনি পড়াশোনা করেছেন, যেটা অনেকের কাছে আসলে এখনো স্বপ্নের মতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে পড়বেন, Right. হিসাব বিজ্ঞানে পড়াশোনা Right. করছেন। সো এই যে একটা ভালো রেজাল্ট আপনার মধ্যে চলে আসলো, পরিবারেরও একটা ভালো সাপোর্টও পেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের গল্পগুলো একটু এবার শুনতে চাই। একটা বাই দ্যাট টাইম কিন্তু আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হই, তখনই কিন্তু আমরা মুভ শিফট করে যাই কায়েরটুলি থেকে উত্তরাতে। আচ্ছা, ওরা প্রথমে শিফট করে যায়, বাট যেহেতু ইউনিভার্সিটি কায়েরটুলির কাছে, আমি কিন্তু কায়েরটুলি থেকে পড়ালেখা শুরু করেছিলাম। আচ্ছা, আর একটু ধান্দা ছিল, একটু ক্রিকেটও খেলবো, সো সবকিছু মিলে আমিও প্রেফার করছিলাম। স্যার ফুল প্যাশন আসলে খেলাধুলা নিয়ে ছিলই। খেলাধুলা তখন তো পুরোপুরি, মানে কি আর বলবো, এটা যে আমাকে দেখছে, মানে আমার মামা আমাকে ঠাট্টা করতো, তোর হাতে কলম থাকবে কি, তোর কাছে থাকার কথা হচ্ছে একটা ক্রিকেট ব্যাট এন্ড বল। হ্যাঁ, সো এরকম যোগ করতো। বাট ইউনিভার্সিটিতে যেরকম আমি যেটা বললাম, আই স্ট্রাগলড এ বিট। প্রথম 3 সেমিস্টার আমি ফার্স্ট ডিভিশন পাচ্ছিলাম না। পরে একবার যখন ভালো করা শুরু করলাম, আই নেভার হ্যাড টু লুক ব্যাক। অনার্স মাস্টার্সে আমি ভালো ফার্স্ট ডিভিশন নিয়ে পাশ করি। আর সাইমালটেনিয়াস আমি যেটা করি, আমি আবার আইসিইউতে ঢুকেছিলাম একই সময়, তখন আবার ইন্টারমিডিয়েট অ্যালাউ করতো। আচ্ছা, সো আমি কিন্তু ওই একই সময় কিন্তু সিএমএটাও কমপ্লিট করে ফেলি। বাহ। হ্যাঁ, মানে একবার যখন কনফিডেন্স চলে আসে না, তখন ইটস লাইক নাথিং ক্যান স্টপ ইউ। রাইট, সো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। মানে আই থিঙ্ক থ্যাঙ্কস টু অলমাইটি যে আমি যখন মাস্টার্স কমপ্লিট করি 91-এ, ওটা বাট আমাদের সময়টা কিন্তু একটা অন্য আরেকটা সময় ছিল, সেশন জ্যাম যেটা আমরা বলি, ওটা ছিল, আমরা একদম পিক পিরিয়ড অফ দ্যাট সেশন জ্যাম। কত বছর লেগেছিল? আমাদের তো ক্লাস শুরু হতে তো লাগলো 85-এর এন্ডে বা 86-এ। আমাদের শেষ করার কথা ছিল 88-এ, উই ফিনিশড ইন 91, আর্লি 91। সো 2-2.5 বছরের মতো আমরা নষ্ট করেছি। আচ্ছা, আরশাদের আন্দোলন দেখেছি, সাবসিকুয়েন্ট যত আন্দোলন, ওগুলো তো আমরা সব দেখলাম। লুকিং ব্যাক, ইট ওয়াজ ফান ইন এ ওয়ে, বাট ইট ওয়াজ নট ফান। হ্যাঁ, কারণ এত লোককে, ছাত্রদেরকে মতো দেখেছি ওইসব আন্দোলনে। মাঝে মধ্যে কষ্ট হয় যে এত আমরা আন্দোলন করি, আমাদের স্টুডেন্টরা লাইফ স্যাক্রিফাইস করে, বাট স্টিল দে আর নট বিং এবল টু চেঞ্জ দিস সোসাইটি কিংবা কান্ট্রি। সোসাইটি কান্ট্রিকে আমরা পারছি না। সো ওইসব চিন্তা করলে, বাট তখন মনে হতো যে ইটস অল ফান। মানে তখন বয়সটা এরকম ছিল। সো আমরা ওই পিরিয়ডটাও দেখেছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ যে এটা দুইটা একসাথে আমি পাশ করে যাই, অ্যান্ড দ্যাট বুস্ট অফ দ্য কনফিডেন্স কোয়াইট এ লট। সো এটাই আমার, মানে এডুকেশন লাইফটা এরকমই ছিল। তারপরে আপনি প্রথম কর্মজীবনে প্রবেশ করেন কবে?
প্রথম কর্মজীবনে প্রবেশ করে আমি আইডিএলসিতে জয়েন করি। আই স্টিল রিমেম্বার ইট ওয়াজ এপ্রিল 1991। 91 আমি জয়েন করি অ্যাজ এ অপারেশনস অফিসার। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল অফিস, মতিঝিলে ছিল, হাদি মেনশনে। এখন হয়তো হাদি মেনশনে কি অবস্থা আমি জানি না। তখনকার সময় কিন্তু হাদি মেনশন ওয়াজ দ্য বিল্ডিং ইন মতিঝিল। মানে যত টপ অর্গানাইজেশন ছিল, নিচে ছিল গ্রিনলেজ, তারপর ডানকান, আইডিএলসি, মানে সব বড় বড় অফিসগুলো ওখানে ছিল। এন্ড ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এনভায়রনমেন্ট। ছোট্ট একটা অফিস, 45 পিপল ইজ টু ওয়ার্ক। আই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম। প্রায় 15-20 বছর মতো ওখানে ছিলাম। তখনই অপরচুনিটি আসে ইউনিলিভারে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে। একটা জিনিস বলি, আমার কিন্তু সবসময় আমার যেটা চিন্তা ছিল, আই উইল বি এ বিজনেস পারসন, এন্টারপ্রেনিউর। আমি কিন্তু নেভার আই এভার থট অফ বিকামিং এ সার্ভিস হোল্ডার। আমার বাবাও কিন্তু সেটা চাইতেন। অন্য ছেলেরা যাচ্ছে দেশে বাইরে লেখাপড়া করতে, আমার কিন্তু I-20 আসছিল, তারপরে কিন্তু আব্বা চায় নাই আমি যাই। বাট এনিওয়ে, সো আই ওয়াজ বিল্ডিং মাই সেলফ এজ মোর অ্যাজ এন এন্টারপ্রেনিউর দেন এ সার্ভিস হোল্ডার। বাট আমি বললাম যে এতদিন লেখাপড়া করছে, আছে একটু ফাইন্যান্স শিখে জন্য আইডিএলসিতে যাই। বাট আই ওয়াজ ভেরি ক্লিয়ার ব্যাংকিংয়ে যাবো না, কারণ আব্বার লাইফ দেখছি আমি। আই নেভার লাইক দ্যাট লাইফস্টাইল। সো ওখানে গেলাম, কিছুদিন এক্সপিরিয়েন্সের জন্য ইউনিলিভার অপরচুনিটি আসলো। আমি কিছু ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিংও শিখি, তারপর বিজনেসে যাব ওয়ান্স আই এম ফুললি রেডি। বাট দেন আই গট ট্র্যাপড ইনটু ইট। যখন আমি ইউনিলিভারে ঢুকি চিটংয়ে, ঢাকার ছেলে চিটংয়ে যাওয়া, ইট ওয়াজ এ ডিফারেন্ট লাইফ অল টুগেদার। আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই বেস্ট পার্ট অফ মাই ক্যারিয়ার, আমি বলবো ওই সময়টাতে। ফার্স্ট অফ অল ওখানে যাওয়ার পরে প্রতি বছর আমি প্রমোশন পাওয়া শুরু করলাম, কাজের রিকগনিশন পাওয়া শুরু করলাম, রেসপন্সিবিলিটি পাওয়া শুরু করলো। তখন হয় কি, ওয়ান্স ইউ গেট ইউর রিকগনিশন সো ফ্রিকুয়েন্টলি, ইউ ডেভিয়েটেড ফ্রম ইউর গোলটা ছিল কিন্তু এন্টারপ্রেনিউর হওয়া। গোল কিন্তু আমার কখনোই ছিল না ওখানে চাকরি করা। সো চাকরি করতে 93-তে জয়েন করি। চাকরি করতে করতে মানে আলহামদুলিল্লাহ আই ওয়াজ লাকি টু হ্যাভ গুড বসেস। তখন আবার পোস্টিং হয়ে যায় ইয়েতে, পাকিস্তানে, অ্যাজ এ কমার্শিয়াল ম্যানেজার অফ আইসক্রিম বিজনেস, ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ বিজনেস। সো দ্যাটস দ্য ফান অফ ওয়ার্কিং ফর এফএমসিজি, লাইক ইউনিলিভার কাইন্ড অফ কোম্পানিতে। সেখানে কাজ করি। সেখানে তখনই আমাকে বলে দেওয়া হয়, দে আর গ্রুমিং মি অ্যাজ ফাইন্যান্স ডিরেক্টর অফ ইউনিলিভার। তখন আবার একটা বছর আমি কাজ করি সাপ্লাই চেইনে। কারণ ওখানে একটা শেখানো হয় কি, দে আর ভেরি স্ট্রাকচার, দিস মাল্টিন্যাশনালস। ওরা কেন আমাকে পাকিস্তানে পাঠালো, বিকজ ইফ ইউ ওয়ান্ট টু বি এ সিএক্সও, তাকে তোমার দেশের বাইরে গিয়ে, যেহেতু বিদেশি কোম্পানি, বাইরে গিয়ে তোমার অ্যাডাপ্টেবিলিটি কিরকম, কালচারাল অ্যাডাপ্টেবিলিটি কিরকম, ক্যান ইউ পারফর্ম ইন এ ডিফারেন্ট কাইন্ড অফ এনভায়রনমেন্ট। অনেক সময় কি আমি সবসময় একই জায়গায় কাজ করতেছি, you get used to, but different environment ফেললে then you are really tested. So ওইভাবে কিন্তু আমাদেরকে ওরা গ্রুম করেছিল। তারপর আবার বলেছে না, তুমি ফাইন্যান্স ডিরেক্টর সাপ্লাই চেইনে কাজ করতে হবে। সো ইট ওয়াজ এ ভেরি স্ট্রাকচার্ড প্রোগ্রাম। সো ওই পাকিস্তানে আমরা পোস্টিং করে আই কেম ব্যাক টু। সো এইভাবে আমি স্টাক হয়ে গেলাম ওই পাকিস্তানে থাকতেই। যেটা আমার নেল ইন দ্য কফিন আমরা যেটা বলি, যে আমার এন্টারপ্রেনার ড্রিমটা তখন পর্যন্ত ছিল। আচ্ছা, I got married in 1999. So ওখানে একটা মজার ঘটনা ঘটে। It was a settled marriage. তারপরে we spent some time together before deciding. So আমার ওয়াইফ একটা জিনিস বললো, সেটা হচ্ছে যে আমি বিজনেসম্যান পছন্দ করি না, এবং it was kind of a condition. আচ্ছা, since I liked her, তখন ওখানে এই ধরনের কন্ডিশন তখন না মেনে কোনো উপায় ছিল না। and I meant it. So তখন আমি বললাম যে ঠিক আছে, getting the right partner is more important than having your own preferred career. So I want that's where I stopped না। আর তখন আমি ঠিক আছে, let's focus on career. তারপর আমি 2003-04 সালের দিকে চলে যাই ইয়েতে, মিডল ইস্টে। পাকিস্তানে কতদিন থাকা হলো? 3 বছর। 3 বছর পরে আমি 2001-এ চলে আসি। বাই দ্যাট টাইম আমরা চিটাং থেকে শিফট করি ঢাকায়। চিটাংয়ের লাইফটা মজা ছিল কি, আমরা সব ব্যাচেলার, একটা গ্রুপ অফ ঢাকার ছেলে ছিলাম। মানে উই ইউজ টু ওয়ার্ক লাইক হেল, মানে 16-17 ঘন্টা আই থিঙ্ক অন অ্যাভারেজ উই ইউজ টু ওয়ার্ক, বাট উই ইউজ টু হ্যাভ লট অফ ফান। কথা গাড়ি নিয়ে চলে যেতাম রাঙ্গামাটি, কক্সবাজার,
মানে অন্যরকম একটা লাইফস্টাইল ছিল, মানে ইট ওয়াজ লট অফ ফান, প্লাস মানে ক্যারিয়ারে উন্নতি হচ্ছে, শিখছি, মজা করছি, মানে সবকিছু মিলে সবই হচ্ছে আর কি, একটা সবই গতি হচ্ছে, ছিল। হ্যাঁ। আর ওখানে আমাদের একটা চিরঙের একটা আলাদা ছোট্ট কমিউনিটি হয়ে গেছে। ঢাকায় আসার পরে থিঙ্ক চেঞ্জ, আচ্ছা ওই বন্ডেসটা, ওই ফ্যামিলি ফিলিংসটা আর ছিল না। সো ঢাকা আবার 2001 সালে চলে আসি। আসার পরে ওখানে 2.5-3 বছর থাকার পর অ্যাজ এ কন্ট্রোলার আই মুভ টু মিডল ইস্ট, ইউনিলিভার আরেবিয়া, একটা বড় অর্গানাইজেশন ওখানে, $1 বিলিয়ন কোম্পানি। ওটা 6টা জিসিসি কান্ট্রিজ, ইরান অ্যান্ড ইয়েমেন বলে নিয়ে একটা কোম্পানি। ওটার আমি গ্রুপ ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে জয়েন করি। ওখানে আবার 3 বছর আচ্ছা। ছিলাম। আমার বড় ছেলের জন্ম হয় পাকিস্তানে, করাচিতে। তারপর মেজো ছেলের জন্ম হয় ঢাকায়। আর 3 নাম্বার সবচেয়ে ছোটটা, তার জন্ম হয় দুবাইতে। আচ্ছা আর আমার ওয়াইফের জন্ম হয় কলকাতাতে। সো উই আর কাইন্ড অফ মাল্টিন্যাশনাল ফ্যামিলি। 4 দেশীয় টুর্নামেন্ট অনেক সময় হয় না। সো এটা বলতে মজাই লাগে। সো ওইভাবে আমি দুবাইতে যাই। ইট ওয়াজ এ ভেরি সাকসেসফুল অ্যাসাইনমেন্ট। তারপরে আই কেম ব্যাক টু বাংলাদেশ অ্যাজ ফাইন্যান্স ডিরেক্টর অফ, যেটাকে বলে ন্যাশনাল ফাইন্যান্স ডিরেক্টর, হেড অফ ফাইন্যান্স। সো ওখানেও আলহামদুলিল্লাহ ক্যারিয়ার মুভ ভেরি ওয়েল। 2010 সালে একটা পর্যায়ে গিয়ে আই রিচ টু মাই লেভেল। তখন ওরা বলছিল তোমরা দেশে বাইরে যাও, আর দেয়ার ইজ নো ওয়ে টু ইন্টারনাল রিস্ট্রাকচারের জন্য ইউ ক্যান মুভ ইন টু এনি সিনিয়র রোল। সিনিয়র রোল মানে উইদিন ফাইন্যান্স। অ্যান্ড বাই দ্যাট টাইম আই গট বোর্ড উইথ ফাইন্যান্স। এত ফাইন্যান্স আর খুব একটা কিছু করার নাই। তখন আমি আই রিফিউজ টু গো আউটসাইড। আমার মনে আছে তখন নাইজেরিয়াতে আমাকে যেতে বলেছিল। আমার বাবা মারও পুরো বয়স হয়ে গিয়েছিল, আর আমি দেখলাম যে আমার ক্যারিয়ারের খুব বেশি কিছু করার নাই ইউনিলিভারে। দ্যাটস দ্য টাইম আই গট দ্য অফার ফ্রম রবি 2010 সালে। অ্যান্ড দেন নিউ জার্নি স্টার্টেড। কারণ একটা জিনিস কি, আমি যেটা মনে করি, টুয়ার্ডস দ্য এন্ড আমার ইউনিলিভারে মনে হচ্ছিল যে আমার আর কিছু করার নেই। আমার প্রায় যেটা হতো, সপ্তাহে অ্যাটলিস্ট 2-3 দিন এরকম হতো, দুপুরে পরে কোনো কাজ থাকতো না। আমি বসকে বলে আমি গল্ফ খেলতে চলে যেতাম। হ্যাঁ, মানে আমার পরে গিয়ে আমার গল্ফ নেশা হয়ে গেছিল। সো গল্ফ বসও কোনো মাইন্ড করে দিল। মানে আমার যেহেতু কোনো কাজ নাই, সব কাজ আমি ডেলিভার করে ফেলতেছি, তখন আমি একটা সময়কে রিয়েলাইজ করলাম যে এইভাবে যদি চলতে থাকে আমার লার্নিং কমে যাচ্ছে, ডেভেলপমেন্ট কমে যাচ্ছে, অ্যান্ড আই গট টু কমফোর্টেবল উইথ মাই জব। দ্যাট ওয়াজ দ্য টাইম আই ডিসাইডেড না, এইভাবে চলতে পারে না, আই হ্যাভ টু টেক এ নিউ চ্যালেঞ্জ। অ্যান্ড দ্যাটস দ্য অনলি রিজন ওয়াই আই টুক দ্যাট চ্যালেঞ্জ অফ রবি। আচ্ছা ওই সময় ইউনিলিভার থেকে রবিতে জয়েন করা অনেকে একটা ভালো চোখে দেখে নেই, বাট আই থিংক দ্যাট ওয়াজ দ্য রাইট থিং টু ডু। তারপর সেই জায়গা থেকে যদি একটু জিজ্ঞেস করি যে একটা লম্বা সময় ইউনিলিভারে কাজ করা হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়েও গিয়েও কাজ করা হয়েছে, একদম ছোট করে যদি পুরো অভিজ্ঞতা একটু যদি জানতে চাই যে কি শেখা হলো বা মনে হলো যে ইউনিলিভার থেকে এই বিষয়গুলো আমাকে আসলে আমার নেতৃত্ব, আমার ভালো দিকগুলো বা পাওয়া গেলে এরকম মনে হয়েছে? না, চমৎকার প্রশ্ন। একটা জিনিস শেখা যায় কি, যে প্রসেস, সিস্টেমস, এথিক্যাল স্ট্যান্ডার্ড, এই জিনিসগুলো কিন্তু এই ধরনের মাল্টিন্যাশনাল, দেয়ার ইউনিলিভার ইজ এ জেনুইনলি মাল্টিন্যাশনাল কোম্পানি। কারণ আমি বলবো, ধরেন আমরা টেলিকম কোম্পানিগুলো মাল্টিন্যাশনাল বলি, ওগুলো হচ্ছে আর কি সুডো মাল্টিন্যাশনাল, এদেরকে আমি ট্রু সেন্সে মাল্টিন্যাশনাল বলবো না। তো সেই হিসাবে আমি বলবো যে এরা আমাদেরকে ওই জিনিসটা শিখিয়েছে, হোয়াট ইজ কল্ড বেস্ট systems and processes, or global based system and processes. So আমরা কিন্তু বাংলাদেশি হয়েও কিন্তু আমরা ওই সিস্টেম এন্ড প্রসেসের সাথে ফ্যামিলিয়ারাইজড হয়ে যাই, ওই নলেজগুলো আমরা গ্যাদার করি। ওইটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে যে আমরা অনেক সময় যদি কম্পেয়ার না করতে পারি, উই ডোন্ট নো হোয়াট ডু উই স্ট্যান্ড। আমি যখন পাকিস্তানে কাজ করছি, আমার বস ছিল ডাচ। হ্যাঁ, আমি দেখি একজন ইউরোপিয়ান বস বা লিডার, ও কিরকম, আমি কি হচ্ছে ভালো না খারাপ, বা আমি ওর যে ভালো করতে পারবো কিনা। এই যে কন্টিনিউয়াস চ্যালেঞ্জ, বিভিন্ন ডিফারেন্ট গ্রুপ অফ পিপলের সাথে কাজ করতেছি, অ্যান্ড ওয়েন ইউ ডেলিভার ওই কম্পিটিটিভ এনভায়রনমেন্টে, তখন ইট গিভস ইউ কনফিডেন্স, হ্যাঁ আমি ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করতে পারবো। আর ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করেই কিন্তু এই পজিশনগুলো সিকিউর করতে হয়। সো ওটা আমার একটা লার্নিং হয়েছে। আর আরো কঠিন ছিল হচ্ছে দুবাই বেস আমার যে জবটা ছিল, ইউনিলিভার আরেবিয়া, ওইখানে ইটস এ ভেরি ডিফারেন্ট কালচার, এবং ওখানে 52 ন্যাশনালস অফ পিপল ইউজ টু ওয়ার্ক ইন দ্যাট কোম্পানি। মানে অল কাইন্ড অফ পিপল। এখন
ইউ হ্যাভ টু মানে একটা জিনিস সবসময় বুঝতে হবে, কমিউনিকেশন ইজ নট অনলি অ্যাবাউট আপনার সাথে কথা বলছি এটা না। এখন যদি তো কথা আপনার সাথে কথা বলছি, আমি আঙ্গুল দিয়ে এইভাবে কথা বলতেছি, আই ক্যান টেল আই হ্যাভ সিন ইনসিডেন্টস ইন বাংলাদেশ, এক এমডির সাথে এক মন্ত্রী হাতাহাতি পর্যায়ে চলে গেছিল, বাট অনেক জায়গায় কিন্তু ইট ইজ অ্যান অ্যাকসেপ্টেবল কালচার টকিং লাইক দ্যাট। সো এই যে কালচারাল ডিফারেন্সিয়েশন বুঝে বিহেভ করা, অ্যাক্ট করা, অ্যাডাপ্টেবিলিটি আমাদেরকে বাড়ায় দেয়, অ্যাজিলিটি গুলো বাড়ায় দেয়। তো আমার মনে হয় এগুলো অনেক কিছু শেখা হয়েছে, মানে জবের পাশাপাশি এই জিনিসগুলো। আর কমপ্লেক্স এনভায়রনমেন্টে কাজ করলে ওখানে যেটা বললাম, আমার 22 এন্টিটিস ছিল, 22 এন্টিটিসের মধ্যে ছিল জয়েন্ট ভেঞ্চার এন্টিটি ছিল, ব্রাঞ্চ ছিল। সো আমার যে ফাইন্যান্সিয়াল নলেজ ওয়াজ টেস্টেড টু দ্য হাইয়েস্ট লেভেল, যে এই এক একটার অ্যাকাউন্টিং এক এক রকম। সো ওগুলো আমরা শেখার সুযোগ পেয়েছিল। আর মজার যেহেতু ছিল এতগুলো দেশ দেখা, মানে মোট কত দেশ গিয়েছেন আপনি? মানে ওই জবের জন্য নাকি ওভারঅল 65-70 হবে। মানে আই লাভ ট্রাভেলিং, আমার ওয়াইফও করে। সো আমি ট্রাভেল করছি 65-70, বাট ওইটা ছিল 6টা জিসিসি কান্ট্রি ছিল, প্রত্যেক সব জায়গায় যেতে হতো, বেশি যেতে হতো সাউদিতে, আর ইরান অ্যান্ড ইয়েমেন, এই দেশগুলোতে। ইরান ইজ চমৎকার একটা দেশ, এটা যারা না দেখবে তারা বুঝবে না। মানে আমার দেখা যতগুলো দেশ, তার মধ্যে among the top few will be ইরান। চমৎকার। তো আপনি তো এমনিতে সমৃদ্ধ ছিলেন 2010-এর আগে, মানে রবিতে জয়েন করার আগে। রবিতে ঢুকে কোন চ্যালেঞ্জগুলো আসলে আপনি ফেস করেছিলেন? নেটওয়ার্ক ইজ এ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। অ্যান্ড সত্যি কথা কি, আমার একটা স্টাইল হচ্ছে, আমি যেটাই করি ওই কাজটা বোঝার চেষ্টা করি, কিন্তু আমি দেখলাম যে আমি স্ট্রাগল করছি। সিএফও শুধু ফাইন্যান্স না, যেখানে সিএফও না, আপনি কিন্তু আসল ব্যবসাটা বুঝতে হবে। আর মেন ব্যবসা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড টেলিকম। এটা না বুঝলে আমি ভালো করতে পারবো না। আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ আই গট। একটা হচ্ছে কালচারাল, ওগুলো ঠিক করা যায় ওভার এ পিরিয়ড অফ টাইম। খুবই সাইলো কালচার ছিল। ইউনিলিভার আবার এটা কিন্তু কালচার ছিল, কি বলে, একটা টিম ওয়ার্ক ছিল। এখানে কিন্তু খুব সাইলো কাজ করতো। সো ওটা আমরা আস্তে আস্তে ওভারকাম করেছিলাম। এটা আমার বসের সাথে মিলে যা টিম ছিল আমরা, and I played an important role along with my boss. So ওটা আমরা করেছি, বাট কালচার চেঞ্জ কিন্তু সময় লাগে। কিন্তু লার্নিংটা আমি কিন্তু সেলফ লার্নিংয়ে চলে গেলাম। টেলিকম, নেটওয়ার্কিং বুঝা, মানে একটা জিনিস চাইলে যে পারা যায় না, আমি বলবো না আই এম অ্যাজ এডুকেটেড অ্যাজ এন ইঞ্জিনিয়ার, বাট একটা ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারকে টাফ টাইম দেওয়ার জন্য যেসব কোশ্চেন করার দরকারকে বোঝায়, সেটা আমি শিখেছি। আই থিঙ্ক আই রিচ টু দ্যাট পয়েন্ট যখন আমি সিও হই, ওটা আমি করি। সো রবি ওটা আমাকে একটা দিয়েছেন। রবি আরেকটা জিনিস আমাকে দিয়েছে, যেটা আমি থ্যাঙ্কফুল টু মাই বস, ওর নাম হচ্ছে জামাল ইব্রাহিম, যে গ্রুপ সিও ছিল। সে আমাকে, আমার কথা ছিল, কথা না, এটা আমাকে বলেছিল 2011 সালেই, যে তোমাকে আমরা সিও হিসাবে তৈরি করছি। এটা আমি বলি, আমি কিন্তু কখনো এই ধরনের খবর কারোর সাথে শেয়ার করি না, একমাত্র আমার ওয়াইফ ছাড়া কেউ জানতো না। বাট এনিওয়ে, আমাকে যখন বলা হলো, তখন আই ওয়াজ এক্সপেক্টিং সিএফও রোল 3 বছর হলে তখন আমাকে সুযোগটা দেওয়া হবে, বাট দেখা গেলো আমাকে দেওয়া হয়নি, অন্য একজনকে দিয়েছে। তখন আমাকে বললো বস ডেকে, না মাহতাব, আমি তোমাকে জুসি ক্র্যাব বানাতে চাই। সো হোয়াট ডু ইউ মিন বাই জুসি ক্র্যাব? হ্যাঁ, ফাইন্যান্স থেকে কি আমরা সিও হইতে পারি না? বলছে না, আমি তোমাকে জুসি ক্র্যাব বানাতে চাই, যে তুমি মার্কেটিং এ ঢুকো, সেলস এন্ড মার্কেটিং করো, অ্যান্ড ডার্ট ইউর হ্যান্ড। কারণ এটা একটা কঠিন জায়গা, তুমি আগে কাজ করো না, এটা কাজ যদি করে ফেলতে পারো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি সে দেখো, ইউ আর পুটিং মি ইন এ ভেরি রিস্কি পজিশন, এই সিনিয়র লেভেলে এসে, হ্যাঁ, দিস ইজ নট মাই ফোর্টে, তো তুমি আমাকে এখানে ঢুকাচ্ছ কেন? আমি প্রথম দিকে একটু মন খারাপ ছিল, পরে বলছে, না মাহতাব, লিসেন টু মি, ইউল বি বেটার অফ, আর নট টু ওয়ারি, আমি তোমাকে ভালো অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিব। তারপর কি হলো যখন আপনি মন খারাপ করে সেলস এন্ড মার্কেটিং এর দায়িত্ব নিলেন? তখন নিলাম, এবং আমাকে খুব প্রমিস করা হলো ভালো একটা সেলস অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে, সেলস ম্যানেজার, একজন মার্কেটিং ম্যানেজার টু সাপোর্ট মি। আমি আচ্ছা ঠিক আছে, ওইটা করে গেলাম। অ্যান্ড ট্রুলি স্পিকিং, আই রিয়েলি স্ট্রাগলটা করেছে। প্রমিস যেটা করা হয় ওই অনুযায়ী আমাকে সেলসের হেডও দেওয়া হয় না, মার্কেটিং হেডও দেওয়া হয় না, বা পাওয়া যায় না, লেটস পুট ইট দ্যাট ওয়ে। ওনাদের ইচ্ছা ছিল, বাট সামহাও হয় নাই। সো আমাকে কিন্তু অনেক ভুল করেছি আমি ওই সময়।
আমি অনেক ভুল করেছি, আমি রিয়েলাইজ করেছি, অ্যান্ড আমার পারফরমেন্স ছিল খুবই অ্যাভারেজ। আমি বলবো না যে আই হ্যাভ ডান এ ওয়ান্ডারফুল জব ইন দ্যাট রোল। আমার ডেজিগনেশন ছিল চিফ অপারেটিং অফিসার, তো পরে স্ট্র্যাটেজিটাও আমি ডিল করতাম। বাট লুকিং ব্যাক, ইট ওয়াজ নট এ, মানে আই ওয়াজ নট হ্যাপি উইথ মাই ওন পারফরমেন্স। বাট অনেক কিছু শিখেছি, প্রচুর খেটেছি, প্রচুর শিখেছি ওই সময়টাতে। এবং পরে আমার মনে হয়েছিল যে ও জুসি ক্র্যাব বলতে কি মিন করেছে। জুসি ক্র্যাব বলতে বলেছে, মাহতাব তুমি এটা পরে তুমি যদি স্টিল সার্ভাইভ করো, তোমার ডিমান্ড এত বেশি হবে মার্কেটে, যখন রেস্টুরেন্টে গিয়ে 100টা মেনুর মধ্যে জুসি ক্র্যাবটা সবাই অর্ডার দেয়, দুই লুক ফর ইউ। অ্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যাবসলিউট এক্সট্রাঅর্ডিনারি একটা এক্সপিরিয়েন্স। ভালো করি না, তারপর মনে হচ্ছে ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স হুইচ হেল্প মি টু বিকাম এ গুড সিও, আমি বলবো। আমি নিজেরটা নিজে বলে ফেললাম। না সেটা নিজের, আপনি যেমন নিজের খারাপটাও বললেন, ভালোটাও বললেন, মানে আসলে ট্রু ফ্যাক্টটা জানাটা আমাদের জন্য অনেক ইন্সপায়ারিং। তারপর কি হলো? তারপর তো আমি ইন্টারেস্টিংলি প্রথম টার্নে তো আমি এক্সপেক্ট করছিলাম সিও হবো 2014 সালের দিকে, ফর হোয়াট এভার রিজন হয় নাই, বা ওরা মনে করছে আর একটু রেডি হওয়া দরকার। তারপর ওই অপরচুনিটি 2016 সালে। আচ্ছা, ওখানে অনেক ড্রামা ছিল, কারণ ওখানে নিয়ম হচ্ছে যখনই আমরা এই পজিশনে যাব, কেউ একজন সিও যাবে, ইন হাউস ডেভেলপ সিও, তাদেরকে ওই 3 মাসের একটা হার্ভার্ডের কোর্সে পাঠানো হয়। ইটস এ ভেরি এক্সপেন্সিভ কোর্স, মানে আরেকটা হচ্ছে কিছুদিন হেড অফিসে কাটাতে হবে মালয়েশিয়াতে। সো আমি প্রথমে অ্যাজ এ পার্ট অফ দ্যাট আমাকে ক্লিয়ারলি বলে দেওয়া হয় যে আমি বাংলাদেশের সিও হব। আমি এটা কবে 2015 সালের বোধহয় অগস্টের দিকে আমাকে বলা হয়। সো ওই হিসাবে কিন্তু আমি চলে যাই মার্চে হার্ভার্ডে, 3 মাস করে আমি মালয়েশিয়াতে জয়েন করি। এর মধ্যে আবার একটা ড্রামা হয় যে আমাকে হঠাৎ করে আমি কানা ঘুষে শুনতেছি আমাকে নেপালে পাঠিয়ে দিবে। আচ্ছা। সো আমি মালয়েশিয়াতে এসে আই বিকেম ভেরি শিওর যে আসার পরে আমাকে বলে, আমি অস্ট্রেলিয়া চলে গেছিলাম ফ্যামিলির কাছে, ওখান থেকে আমাকে আমার রিজিয়নাল সিও বললো তুমি কলম্বোতে আসো। ও আমাকে ইনফরমেশনটা দিল, অ্যান্ড আই ওয়াজ সো ফিউরিয়াস। মানে অনেক কিছু ছিল, টু কাট দ্য হোল থিং শর্ট, দেন আই হ্যাড টু মেক 2 days গ্রুপ সিও কিনা 3-4 ঘন্টা করে প্রেজেন্টেশন টু convince them why I should be the CEO of Bangladesh and not Nepal, and with all the justifications. And actually ওই সময়টা Robi was declining like hell. এটা এমন একটা পর্যায়ে চলে গেছিল 2016 সালে যে একটা পর্যায়ে ত্যাক্ত বিরক্ত বলবো না, সে লুকিং অ্যাট মাই প্যাশন, আমার গ্রুপ সি বলেছে ঠিক আছে তোমাকে সুযোগ দিচ্ছি, বাট তুমি যদি 1 বছর মধ্যে এটা টার্ন অ্যারাউন্ড না করতে পারো, উইল সেল দিস কোম্পানি। ওই ধরনের একটা প্রেসারে আমরা কিন্তু দায়িত্বটা নেওয়া হয়েছিল, এবং ওই সময় কিন্তু আমরা মার্জার করি রুবি অ্যান্ড এয়ারটেলে। দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট মার্জার ইন বাংলাদেশ, এত বড় মার্জার। অ্যান্ড টেলিকমের মার্জার ইজ অলওয়েজ ভেরি ভেরি কমপ্লিকেটেড। অ্যান্ড সাধারণত মার্জার যখন করা হয়, টেকনোলজি মার্জারটা পার্টিকুলারলি, পৃথিবীর ম্যাক্সিমাম দেশে কিন্তু তারা মার্কেট শেয়ার হারায়, সাবস্ক্রাইবার হারায়। আচ্ছা। বাট আই স্যালুট টু মাই টিম অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। আমরা এত চমৎকার মার্জার করেছিলাম, লোকজন বুঝেই নাই যে এত বড় 2টা নেটওয়ার্কে মার্জার হয়েছে। সো দ্যাট ওয়াজ এ ভেরি সাকসেসফুল। এবং অনেক আমাদের কম্পিটিটর মনে করেছিল যে ওরা একটা ডিজাস্টারাস একটা সিচুয়েশনে যাচ্ছে, এই সুযোগে তারা মার্কেট শেয়ার নিয়ে নেবে। সো যেহেতু তারা প্রিপেয়ার ছিল না অফ আওয়ার সাকসেস, উই গেইন মার্কেট শেয়ার, ওইটা আনহার্ড অফ। সো ইট ওয়াজ দ্য ফার্স্ট। আমি যখন টেক ওভারকে তখন কিন্তু উইয়ারিনে, যদি নাম্বারে বলি, আমাদের যতটা এখন মনে পড়ে 10% নেগেটিভ ROI ছিল। সো ওখান থেকে আমরা কতগুলি স্ট্র্যাটেজি নেই, দ্যাট ট্রিমেন্ডাসলি হেল্প। আমার মনে হয় এটা নিয়ে আমি কয়েকটা লেখাও লিখেছি, অ্যান্ড ইট ওয়াজ এখনও তারা কন্টিনিউ করছে। একটা তো ছিল সাকসেসফুল মার্জার, তারপর আমরা বলছি ডুয়েল ব্র্যান্ড স্ট্র্যাটেজি। বিরাট একটা ডিবেট ছিল, এয়ারটেল এবং রুবি দুইটাকে আমরা রাখবো না একটা রাখবো, কারণ রুবি ওয়াজ নট এ ফাইন্যান্সিয়ালি হেলদি একটা অর্গানাইজেশন। 2টা ব্র্যান্ড ম্যানেজ করা কিন্তু সহজ না, ইটস ভেরি এক্সপেন্সিভ, যেটা অনেকে বুঝবে না। সো আমার উপরে প্রচন্ড প্রেশার ছিল যে একটা ব্র্যান্ড রাখো, বিকজ রুবি ক্যানট অ্যাফোর্ড টু হ্যাভ 2 ব্র্যান্ডস। কিন্তু আই ওয়াজ সামহাউ নট কনভিন্সড। তারপর আমার মনে আমার লাইফে যত কঠিন ডিসিশন নিছি এবং সময় নিয়েছি,
সেটা হচ্ছে এই ডিসিশনটা নেওয়ার সময়। আই রিমেম্বার আই ভিজিটেড 5 কান্ট্রিজ টু আন্ডারস্ট্যান্ড যেখানে ডুয়েল ব্র্যান্ড সাকসেসফুল হয়েছে এবং যেখানে হয় নাই। 70% কেসেসে টেলিকমে ডুয়েল ব্র্যান্ড কাজ করে নাই, এবং আমাদের Axiataর ভিতরেই ডুয়েল ব্র্যান্ড কাজ করে না এরকম মার্জারের পরে। সবাই কনফিউজ ছিল, বোর্ডের মেম্বাররা। পরে একটা জায়গায় গিয়ে আমরা ফাইনাল ডিসিশনটা নিই যে আই ওয়াজ কনভিন্স যে না, আমার ডুয়েল ব্র্যান্ড রাখতে হবে। আমরা সার্ভে করতে করতে আমরা কনজিউমারদেরকে জিজ্ঞাসা করলাম, রবি কনজিউমারদেরকেও, তোমরা কি এয়ারটেল ব্যবহার করবা যদি শুধু এয়ারটেল ইজ এন অপশন? তার বলছে নো ওয়ে। কেন? তো এটা তো ফালতু ব্র্যান্ড, এটা বাচ্চাদের ব্র্যান্ড। আর যখন একই কোশ্চেন করা হলো এয়ারটেলকে, এন্ড ইউ প্রবাবলি রিমেম্বার দ্যাট অ্যাডভার্টাইজমেন্ট আমরা ইউজ করেছিলাম, ওরা বলছে তোমরা রবি ব্যবহার করবা? ওরা বলছে এটা তো চাচ্চুদের ব্র্যান্ড। যখন এই ধরনের ফিডব্যাক আসে তখন কিন্তু ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, এখানে আমি দুইটা একটাকে ছেড়ে দিতে পারবো না। দে ডোন্ট জাস্ট ম্যাচ, এটা পানি আর তেলের মতো। সো এটা আমরা তখন বললাম বোর্ডকে, দেখো তুমি আমাকে 1 বছর সময় দাও, লেট মি রান ইট। একটা জিনিস কিল করা খুব ইজি, বাট একটা ক্রিয়েট করা ইজ নাইটমেয়ার। সো আলহামদুলিল্লাহ দ্যাট স্ট্র্যাটেজি ওয়ার্ক লাইক ম্যাজিক, এবং রবি কিন্তু ছিল নাম্বার 2 ইন এভরিথিং। আচ্ছা, মানে আমি সবসময় সবাইকে যেটা প্রিচ করি, হোয়াট এভার ইউ ডু, ইভেন ইট ইজ অ্যাপ্লাইজ টু ইউ অ্যাজ ওয়েল, ইউ হ্যাভ টু বি গুড নাম্বার 1 ইন সামথিং। হ্যাঁ, সো শি ইজ নাম্বার 1 ইন সিঙ্গিং। হ্যাঁ, দ্যাট আইডেন্টিটি ইজ ভেরি রিকোয়ার্ড। সবকিছুতে ভালো ইজ নট ভালো। সো রবির স্ট্যাটাসটা ছিল কি, যখন আমি টেক ওভার করি সবকিছুতে নাম্বার 2, নেটওয়ার্কের নাম্বার 2, প্রাইসের নাম্বার 2, ব্র্যান্ড ইকুইটিতে নাম্বার 2। নাম্বার 2 রেখেও কিন্তু ইউ ক্যানট সেল ইউর সেলফ বিং এ নাম্বার 2। ট্রু। হোয়াট উই নিডেড ইজ নাম্বার 1 ইন সামথিং। যখন আমরা এয়ারটেল অ্যাকোয়ার করি বা মার্চ করি, তখন কিন্তু দুইটা জিনিসের নাম্বার 1 চলে আসে। প্রাইসিং এ নাম্বার 1, ইউথ সেন্ট্রিসিটিতে নাম্বার 1। সো অল অন এ সাডেন দুইটা অ্যাকুইজিশন দিয়ে এটা পেয়ে যায়। সো দ্যাট ট্রিমেন্ডাসলি হেল্প দিস টু ব্র্যান্ডস। সো এখন পর্যন্ত কিন্তু এয়ারটেল ইজ দ্য হাইয়েস্ট গ্রোয়িং ব্র্যান্ড ইন বাংলাদেশ। সো দ্যাট স্ট্র্যাটেজি ওয়ার্ক। আরেকটা করেছিলাম যেটা আমার হার্ভার্ড লার্নিং এর, আমি সবসময় বলি, সেটা হচ্ছে কিল বিএল স্ট্র্যাটেজি, মানে কিল বাংলা লিঙ্ক স্ট্র্যাটেজি। প্রথমে ছিল এটা ছিল অ্যাটাক বিএল স্ট্র্যাটেজি, আর পরে হচ্ছে কিল। এটা আমার একটা ভুল থেকে শেখা। আমি যখন আমাদের যখন জার্মান বস ছিল মাইকেল ক্লুয়েনা, আমরা কিন্তু 2010 সাল থেকে 2013 সালে ভালো সাকসেস পেয়েছিলাম। প্রতি বছর 25-30% করে গ্রোথ হচ্ছিল। অ্যান্ড উই আর সো এক্সাইটেড, and we thought is next we have to hit hard Grameen phone. And actually I was also helping, I was part of this strategy. হ্যাঁ, আমরা এখন নেক্সট গ্রামীণ ফোনকে টার্গেট করব। কিন্তু হার্ভার্ডে একটা কেস স্টাডি করতে গিয়ে যেখানে আমি শিখলাম, এবং ওখানে বসে বসে আমি স্ট্র্যাটেজিটা চিন্তা করেছি, যে অফেন মানে মোর দেন 2/3 কেসেস আমি যখন নাম্বার 1কে টার্গেট করতে যাই, ইফ ইউ ফেল দেন দ্য কস্ট অফ দ্যাট ফেলিওর ইজ হিউজ। মানে ওদের হিসাবে এটা ব্যাংকরাপসিতে চলে যায়। আর ওখানে যে শিক্ষাটা আমাকে দিল, যে কেউ যদি নাম্বার 1 হয়, there is a reason why they are number 1. Right. Financially they are powerful, brand wise they are powerful, network wise they are powerful. ওর সাথে আমি ফাইট করতে গেলে তো আমাকে তো ওরকম পাওয়ারফুল হইতে হবে। True. ওখানে আমাদেরকে শেখানো হয়, ফার্স্ট ইউ ফাইট উইথ ইউর অ্যাডজেসেন্ট উইক প্লেয়ার। আমি যদি নাম্বার 2 হই, আমি যদি নাম্বার 3 and 4 কে কিল করা ইজ ইজি। সো ইউ ফার্স্ট কিল ইউর উইক প্লেয়ার্স, দেন ইউ টেক ফাইট উইথ নাম্বার 1। সো ওখান থেকে কিন্তু এই স্ট্র্যাটেজিটা নেই, অ্যান্ড ইট ওয়াজ ভেরি ইজি ইন এ সেন্স। গ্রামীণ ফোনের সাথে ফাইট করতে গেলে সারা বাংলাদেশে আমাকে ফাইট করতে হতো, কিন্তু বাংলা লিঙ্কের সাথে ফাইট করতে হলে আমার খালি 2-3টা জায়গায় যদি আমি ওর সাথে ফাইট করি উইথ লিমিটেড রিসোর্স, আই কুড উইন। সেটা কি যশোর, খুলনা, কিছুটা ময়মনসিংহ অ্যান্ড ঢাকা। হ্যাঁ, সো উইথ লিটল রিসোর্সেস আই কুড উইন দ্যাট ব্যাটল। সো এই ধরনের 2-3টা স্ট্র্যাটেজি। পরে যেটা আমরা সবচেয়ে বড়, যেটা আমি মনে করি আমার সময়কার আমার টিম সহ আমরা যেটা করেছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রিস্কিয়েস্ট ডিসিশন। আমি বোর্ডের নলেজ ছাড়াই করেছিলাম, পরে জানিয়েছিলাম, কারণ বোর্ডের কাছে গেলে মানে দে আর ভেরি ব্যুরোক্রেটিক অ্যাট টাইমস। 4G লঞ্চের সময়, আচ্ছা, 4G লঞ্চের সময় আমার কাছে মনে হচ্ছিল এয়ারটেলে তো 2টা আইডেন্টিটি আছে, রবির তো কিছু নাই। তখন আমরা যেটা প্ল্যান করি, যে আমাদের একটা ব্যাপার ছিল, আমরা উই আর ভেরি স্ট্রং ইন
চিটাগং, নোয়াখালী, কুমিল্লা, আপ টু ঢাকা। কিন্তু we are extremely weak in north and south. আচ্ছা And that makes business very vulnerable. আমাদের যে অবস্থা ছিল, আমাদের পুরো নেটওয়ার্ক লোডেড এই পার্টটাতে, ওই সাইডে কিন্তু আমাদের নেটওয়ার্ক অবস্থা ভালো না। টেকনিক্যাল জিনিস, আমি টেকনিক্যালিতে যাবো না। তখন আমার টিমের সাথে বসে আমরা ঠিক করলাম একটা অপরচুনিটি ছিল, যেহেতু ওখানে আমাদের স্পেকট্রাম ঠিক মতো ইউটিলাইজ করা না, ভালো না। উই আইডেন্টিফাইড অ্যান্ড ওয়ান অপরচুনিটি, অ্যান্ড আমি জানি আমার কাছে টাকা নেই, বাজেট নেই। ভেন্ডারকে বললাম, ভাই আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না, তুমি আমাকে এই পরিমাণ সফটওয়্যার দাও। কাট দ্য হোল থিং শর্ট, যখন 4G লঞ্চ করা হয়, উইদিন এ মান্থ আমরা 3,500 সাইটে 4G দিয়ে দিই নর্থ অ্যান্ড সাউথে। অ্যান্ড দ্যাট ওয়াজ দি স্টার্টিং জার্নি, এবং উই মেনটেন 4G মার্কেট লিডার টিল আই লেফট। এখন আমি যেটা জানি, তারা 4Gতে গ্রামীণ ফোনের কাছাকাছি বা সমান। সো ওই যে ডিসিশনটা নেওয়া হচ্ছিল, ওইটার বেনিফিট কিন্তু এখনো রবি আজকে পাচ্ছে। সো দ্যাট ওয়াজ সাম অফ দ্য, তারপর আইপিও করলাম, তারপর আবার ক্রিকেট স্পন্সর করলাম, অনেক কিছুই করেছেন এবং অনেক অর্জন আপনার। তবে রবি কবে ছাড়লেন আপনার? 2021 সালে। আচ্ছা, সেটা কি সেই অধুরা স্বপ্ন যেটা আপনার বিজনেস করবেন সেটার জন্য? না, সেটার জন্য না। উই হ্যাড এ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। হয়তোবা আপনারা জানেন না, ইট ওয়াজ ভেরি আনপ্লেজেন্ট থিং হ্যাপেন, যেটা কর্পোরেট পলিটিক্স বলে, অ্যান্ড ইট টার্ন ভেরি ডার্টি। এবং একটা পর্যায়ে গিয়ে ওদের বিরুদ্ধে আমার কেস করতে হয়। ভেরি আনফর্চুনেট, দ্য কোম্পানি দ্যাট আই লাভড অ্যান্ড ওয়ার্কড উইথ, আমার মনে হয় পরে আই হ্যাড টু রিজাইন 5 বছর কমপ্লিট করার পরই, কন্ট্রাক্ট রিনিউয়ালের পরে। অ্যান্ড ইভেনচুয়ালি বিকজ অফ সার্টেন ডার্টি পলিটিক্স ফ্রম হেড অফিস, পরে আমার কিন্তু তাদের বিরুদ্ধে 227 কোটি টাকা একটা মামলা করতে হয়েছে আর কি। অ্যান্ড দ্যাট মামলা ইজ স্টিল অনগোয়িং, বাট দ্যাট আনফর্চুনেট থিং হ্যাপেন। তারপরে এখন কি করছেন আপনি? এখন আসলে আমি অনেক কিছুই করছি, কিপিং বিজি অ্যাজ এভার। ওখানে কোনো ইয়ে না। একটা করছি, যেরকম আমার একটা কোম্পানি আছে কনসালটেন্সিস, মোস্টলি ডিজিটাল লাইনে, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট লাইনে কাজ করি। আরেকটা হচ্ছে বিল্ড নেশন, স্কিল ডেভেলপমেন্ট। বাট একটা জিনিস কি, এখানে অনেক শিক্ষা আছে আমার এই সময়টাতে আসাতে। আই ওয়ান্টেড টু, একটা জিনিস আমি ক্লিয়ার করছি, আমি আর চাকরি করবো না, দ্যাট ওয়াজ ক্লিয়ার। অ্যান্ড এই সময়টা আমার ওই এন্টারপ্রেনিয়ারশিপের মাথাটা আবার চারা দিয়ে উঠে আমার ওয়াইফের সাথে আলাপ করলাম, বলছে না, নাও আই ক্যান ডু ইট। সো ফ্রম দ্য ডে ওয়ান আই ওয়াজ ভেরি ক্লিয়ার, জব আসছে কিন্তু কখন আমি ওই লাইনেই যাই। তারপর আমি এটা শুরু করলাম, বাট আই থট আই হ্যাভ টু ডু সামথিং ইম্প্যাক্টফুল। আনফর্চুনেট পার্ট হচ্ছে, আমি রিয়েলাইজ করছি এতদিন মাল্টিন্যাশনালসে কাজ করলে ইউ লুজ ইউর এবিলিটি টু ওয়ার্ক উইথ গভর্নমেন্ট। আমি গভর্নমেন্টের সাথে বড় বড় কিছু প্রজেক্ট নিয়ে কাজ করার চেষ্টা করেছি, বাট ইট নেভার ওয়ার্কড আউট। মানে আই রিয়েলাইজ আই এম নট ফিট ফর দ্যাট কাইন্ড অফ থিংস। সো এখানে রিয়েলাইজেশন হচ্ছে, বাট স্টিল স্বপ্ন আছে বড় কিছু করার। স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, এডুকেশন নিয়ে কাজ করছি, কনসালটেন্সি নিয়ে কাজ করছি, আর লেখালেখি করছি, যেটা আমার কখনোই ছিল না। আমি কিন্তু লেখাধুলা, মানে ইউনো, লেখালেখি করার কোনো যোগ্যতা আমার নাই, ছিল না। আমরা কিভাবে জানবো কার ভিতরে কি থাকে? এটা আসলে সৃষ্টিকর্তা প্রদত্ত। এবং প্রত্যেক শুক্রবার আপনার ডেইলি স্টারে লেখা কলাম বের হয়, সেটা। এবং আমি বলবো যেটা ক্রেডিট আমি দিই, প্রথমে আমাদের ডেইলি স্টারের যে সম্পাদক মাহফুজ আনাম ভাই ছিলেন, আমার মনে আছে 2018-19 সালের দিকে ওনার সাথে ওনার অফিসে বসে আড্ডা মারছিলাম, অ্যান্ড উনি অনেক গল্প শুনছিলাম। টেলিকম কিন্তু ন্যাশনাল লেভেল অনেক কিছু হয় যেটা আপনারা পাবলিকরা জানতে পারবেন না, বাট আমরা জানি পলিটিক্যাল লেভেলও। সো ওইসব নিয়ে কথা হচ্ছিল। সো হি ওয়াজ কোয়াইট ইমপ্রেসড উইথ দ্য কাইন্ড অফ থিংস ওয়ার হ্যাপেনিং। আর ওইসব জিনিস পাবলিকলি বলাও যায় না। তো উনি বললো, মাহতাব, তোমার এই জিনিসগুলো তুমি লেখো, এখন না পাবলিশ করতে পারো, পরে পাবলিশ করবো। সো দ্যাট ওয়াজ দ্য টাইম অ্যাকচুয়ালি আই ওয়াজ ইন্সপায়ার্ড টু রাইট। তখন আমি লিখেতাম, আমার ইংলিশও যে খুব ভালো ছিল তা না, বাট আমি লিখতাম, লিখে লিখে শুরু করলাম। বাট যখন চাকরি ছাড়ার পর, তখন কিন্তু আমি সুযোগ পাই যে লিখি। আমার ওয়াইফ ওইখানে হেল্প করেছিল, যেহেতু আমি ইংরেজিতে যে খুব ভালো সেটা না, আমি বাংলা মিডিয়ামের ছাত্র। আমার ওয়াইফ আবার ইংলিশের ছাত্র, সে ভালো লিখতো। সো আমি লিখতাম আমার মতো করে, শি ইউজ টু এডিট। সো ওইভাবে আস্তে আস্তে ওই জায়গাটাও হাতে ভালো চলে আসে, এবং
ফরচুনেটলি এই জায়গাটা খুব একটা লেখালেখি লোক করতো না, কর্পোরেট লিডারশিপ এটা নিয়ে। সে ফর এক্সাম্পল এখন অনেক কিছু ইজি হয়ে গেছে, আগে একটা আইডিয়া বের করতে সময় লাগতো। জি। বাট সামহাও আমি বলবো যে সোশ্যাল মিডিয়া অ্যাকসেপ্টেড মাই মানে রাইটিংস ভেরি পজিটিভলি। একটা বড় মানে আমি বলবো একটা গ্রুপ অফ পিপল লাইকস অবশ্যই, এবং তারা অপেক্ষা করে আপনার লেখা পড়বার জন্য। তো আপনারা বাড়িতে তো দুজন তারকা, যেটা আপনি বলছিলেন আপনার ওয়াইফ এবং আপনার পরস্পরকে হেল্প করেন, আপনাদের তিনজন নায়কও রয়েছেন আপনাদের, শুনি তাদের সম্পর্কে। আমার বড় ছেলে সাকিব, হি মোর লুকস লাইক মি, কমপ্লেকশন ওয়াইজ আর একটু বেটার আর কি, আমার মতো নেই। বাট মানে হি ইজ ভেরি, আমি বলবো আলহামদুলিল্লাহ ভেরি সুপার টাইপের একটা ছেলে। ও 2024 গ্রাজুয়েশন কমপ্লিট করলো অস্ট্রেলিয়া থেকে। আমার কিন্তু ফ্যামিলি মাইগ্রেট করছিল, আমি যখন সিইও হই অস্ট্রেলিয়াতে, আমি এখানে থাকতাম, আমার ফ্যামিলি থাকতো ওখানে। সো ওখানে সে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে ডাবল মেজর করে গ্রাজুয়েশন করলো। করার পর সে এখন আমার সাথে জয়েন করেছে। সো হি ইজ হেল্পিং মি ইন মাই রিয়েল এস্টেট বিজনেস বা ওইটাতে। আরেকজন ও এটা করছে। সেকেন্ডটা সে হচ্ছে সামির, ও একটা মিডিয়া রান করে, ইনফ্লুয়েন্সার, হি ইজ সামহাউ ইনফ্লুয়েন্সার, স্ক্যান মিডিয়া। বাট এটাও অ্যাজ এ প্যারেন্টস ইট ওয়াজ এ ভেরি টাফ ডিসিশন ফর আস। সে অস্ট্রেলিয়াতে একটা কমফোর্টেবল লাইফ লিড করছিল, ওখান থেকে সে কিন্তু আমাদের গ্যারেজ না, ওখানে বলে নানি একটা ইয়ে থাকে মানে বাসার পিছনে ওই কি এটা কি বলে নানি রুম টাইপের কিছু একটা বলে, ওইখানে বসে সে তার স্টুডিও বানায় ফার্স্ট। ওখান থেকে সে কিন্তু বাংলাদেশের উপরে বিভিন্ন কন্টেন্ট তৈরি করা শুরু করে, অ্যান্ড হি ওয়াজ অলসো রিওয়ার্ডেড বাই স্কুল ফর ক্রিয়েটিং দ্যাট কাইন্ড অফ কন্টেন্ট, এবং সোশ্যাল ইস্যুজ নিয়ে কাজ করতো। তখন যে কোভিডের পরে বাংলাদেশে আসলো, তখন সে অনেকে তাকে ক্রিটিসাইজ করতো, ওর বাংলা ভালো ছিল না, যেহেতু মানে ওর অ্যাকসেন্ট গুলো ঠিক ছিল না, ও বাংলাটাকে ইংলিশে লেখে তারপর কন্টেন্ট করতো। আমার একজন সান অ্যান্ড ফাদার একটা ইয়ে আছে, নাম করা একটা কন্টেন্ট আছে, ইট ওয়াজ ভেরি হিট তখনকার সময়। তখন সে বাংলাদেশে এসে সে প্রুভ করতে চাইলো যে না, আমার দেখাইতে হবে যে সে তার বাবার মতোই আসলে স্ট্রাগল করে তার জায়গাটা তৈরি করে নিয়েছে। অসম্ভব। এবং সে কিন্তু বাংলাদেশে এসে নিজে ইয়েতে শিপ ব্রেকিং ওখানে চলে যাচ্ছে, মানে পতিতালয়ে চলে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে মানে এক্সপেরিয়েন্স। আর তৃতীয় জন হচ্ছে ওর নাম সাবিক, ও এখন সেকেন্ড ইয়ারে পড়ছে কার্টিন ইউনিভার্সিটিতে, সাপ্লাই চেইন এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে। বাহ, চমৎকার। সবার জন্য শুভকামনা রইল। আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে, আপনার আলোটা একটু নেওয়ার চেষ্টা করলাম, জানি না আমরা পারবো কিনা সামনে এগিয়ে যেতে। ভালো থাকবেন আপনি, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আমাকে এখানে আজকে এই চমৎকার একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য, এবং ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখবো।